ফানজাই পড়বো এখন আমরা। অ্যালগি পড়ে ফেলছি, এখন হচ্ছে ফানজাই। তো এই যে ফানজাই নিয়ে আমরা বায়োলজিতে আলোচনা করতেছি, তবে বায়োলজির একেবারে একটা শাখা রয়েছে শুধুমাত্র ফানজাই বা ছত্রাক নিয়ে আলোচনা করার জন্য। সেই শাখাটার নাম হচ্ছে মাইকোলজি। যত রকম আলোচনা হবে ফাঙ্গাই নিয়ে, স্পেশালাইজেশন হবে, মাইকোলজি পড়তে হবে তোমাকে। আর এই ফাঙ্গাইও কিন্তু মানে অ্যালগির মতো প্রোটোরোজাইক যুগে মহাযুগ, আসলে এটা প্রোটোরোজাইক মহাযুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। এই পয়েন্টগুলো কিন্তু একটা বইয়ে লেখা আছে, তো এটা কিন্তু মিস করা যাবে না। আচ্ছা, তো দেখো ফাঙ্গাই পড়ার জন্য দেখো দুইটা টপিক আছে। প্রথমে একটা হচ্ছে ফাঙ্গাইয়ের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে ফাঙ্গাইয়ের কোষীয় গঠন। তো আমরা যদি দুইটাকে মিলিয়ে মিশিয়ে একসাথে পড়ি তাহলেই কিন্তু ব্যাপারটা বেশি এফেক্টিভ হবে, আমি খেয়াল করে দেখছি। তো আসো আমি ফাঙ্গাইয়ের কোষীয় গঠন শুরু করি। ফাঙ্গাই প্রথমে হচ্ছে ফাঙ্গাইয়ের যে কোষটা, এই কোষের কি কোষ প্রাচীর আছে? অবশ্যই আছে, তোমরা জানো ফাঙ্গাইয়ের কোষ প্রাচীর আছে। এই মনে করো হচ্ছে ফাঙ্গাইয়ের সেল ওয়াল বা কোষ প্রাচীর, একেবারে সবার বাইরে সেল ওয়াল বা কোষ প্রাচীর। এখন প্রশ্ন হচ্ছে এই সেল ওয়ালটা কি দিয়ে তৈরি? এই সেল ওয়ালটা তৈরি হয় কাইটিন দিয়ে। কি দিয়ে তৈরি হয়? কাইটিন দিয়ে। এটা মনে রাখার একটা ট্রিকও আছে, আমরা জানি যে ছত্রাক ক দিয়ে শেষ হয়েছে, কতে আবার হচ্ছে কি কাইটিন। তার মানে ছত্রাকের কোষ প্রাচীর কিন্তু কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। এটা সবসময় তোমাদের মনে রাখতে হবে, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। আচ্ছা, তো ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। তো এই ব্যাপারটা তোমরা ক্লাস 19 থেকে সবাই জানতে আসতেছো। তো আমার কথা হচ্ছে তোমাকে নতুন কিছু জানতে হবে। তো তুমি যদি একটা ব্যাপার সম্পর্কে নতুন কিছু না জানো তাহলে নতুন ক্লাসে ওঠার মানে কি? তো সেল ওয়াল ছত্রাকের কাইটিন দিয়ে তৈরি, তবে এর ব্যতিক্রম আছে। কিছু কিছু ছত্রাক আছে যাদের সেল ওয়াল কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি হয়, সেলুলোজ দিয়ে তৈরি হয়, এবং সেগুলো হচ্ছে ও মাইসেটেস জাতীয় ছত্রাক। ও মাইসেটেস, এটা তোমাদের কিন্তু একটা নতুন ইনফরমেশন আমি দিলাম, এবং এটা কিন্তু তোমাদের একটা বইয়ে লেখা আছে। তো সেল ওয়াল প্রধানত কাইটিন দিয়ে তৈরি ছত্রাকের, তবে সেলুলোজ দিয়ে তৈরি হয় ও মাইসেটেস জাতীয় ছত্রাকগুলোর। আচ্ছা, এখন সেল ওয়ালের ভিতরে অবশ্যই যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সেল মেমব্রেন। এই হচ্ছে মনে করো সেল মেমব্রেন। আচ্ছা, এখন আমরা যখন ব্যাকটেরিয়া পড়ছিলাম তখন খেয়াল করছি যে এই যে সেল মেমব্রেন আর সেল ওয়াল, তাই না? এই হচ্ছে সেল মেমব্রেন আর সেল ওয়ালের মধ্যে কিছু পকেটের সৃষ্টি হয়। এরা তো একসাথে লেপ্টে আছে, তাই না? এভাবে লেপ্টে আছে দুজন একসাথে, কিন্তু কখনো কখনো ভাঁজ হয়ে যায়, হয় কোষ প্রাচীর ভাঁজ হয় অথবা সেল মেমব্রেন ভাঁজ হয়। ভাঁজ হওয়ার ফলে ওদের মাঝে একটা পকেটের সৃষ্টি হতে পারে। সেই পকেটের বিভিন্ন রকম নামও কিন্তু হতে পারে। তো ছত্রাকের ক্ষেত্রে এরকম একটা পকেটের মতো পাওয়া যায়। এই পকেটটা দুইভাবে তৈরি হতে পারে। একটা হচ্ছে দেখো কি, সেল মেমব্রেনটা ভিতরের দিকে ভাঁজ হয়ে যেতে পারে, অথবা সেল ওয়ালটা বাইরের দিকে ভাঁজ হয়ে যেতে পারে। দুইভাবে হতে পারে কিন্তু। একটা হচ্ছে সেল মেমব্রেন ভিতরে ভাঁজ হতে পারে, ইনফোল্ডিং, আর একটা হচ্ছে সেল ওয়ালটা বাইরের দিকে ভাঁজ হতে পারে, যেটাকে বলা হয় আউটফোল্ডিং। তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে আউটফোল্ডিং হয় ছত্রাকে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আসলে তোমার সেল ওয়ালটাই ভাঁজ হয়, হয়ে বাইরের দিকে পকেট সৃষ্টি করে। এতটা একেবারে ক্লিয়ার না, এগুলো আমি বোঝানোর জন্য খুব বেশি বড় করে আঁকতেছি। তো এই পকেটগুলোর মধ্যে বিভিন্ন রকমের পদার্থ জমা হয়ে থাকে, এবং এই পকেটগুলোর নাম হচ্ছে লোমাজোম। ক্লিয়ার কি ব্যাপারটা? একেবারে বাউন্ডারিটা আশা করি ক্লিয়ার। এবার চলো ভিতরে চলে আসি। ভিতরে আসলে ভিতরে কি আছে বলতো? এখানে সাইটোপ্লাজম, তাই না? আচ্ছা, এখন আমরা জানি যে কোষের কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। তো ফাঙ্গাই একটা কোষ এবং এর নিউক্লিয়াস আছে। তো প্রশ্ন হচ্ছে এর নিউক্লিয়াসটা কি সুগঠিত নাকি সুগঠিত নয়? অর্থাৎ আমরা জানি যে ডিএনএ আছে, এবং ডিএনএ চারপাশ দিয়ে যদি আবরণ থাকে তবে সেই কোষটাকে বলা হয় সুকেন্দ্রিক কোষ। তো আমরা সবাই খুব ভালোভাবেই জানি যে ফাঙ্গাই হচ্ছে একটা সুকেন্দ্রিক কোষ। তাহলে দেখো, তার মানে হচ্ছে ফাঙ্গাইয়ের ভিতরে যে ডিএনএটা আছে, এই ডিএনএ একটা সুইমিং পুলে সাঁতার কাটতেছে, তাই না? বলছি তো আমরা প্রথম অধ্যায়ে, সেই সুইমিং পুলটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এবং এই ডিএনএটার একটা খুব সুন্দর একটা কিন্তু আবরণও আছে চারদিক থেকে, তাই না? এরকম একটা আবরণ আছে, এই আবরণকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, তাই না? তাহলে আমরা দেখতে পারতেছি ফাঙ্গাইয়ের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত।
ঠিক আছে? তাহলে ফাঙ্গাইয়ের এই নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত নিউক্লিয়াস, তাই আমরা বলতে পারি যে ফাঙ্গাইয়ের কোষগুলো হচ্ছে সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক, তাই না? কোনো সন্দেহ আছে? নাই। আচ্ছা, এরপর আমরা জানি সুকেন্দ্রিক কোষে তো রাইবোজোম থাকতে হবে। শুধু সুকেন্দ্রিক কোষ না, কোষ হতে হলে তোমাকে রাইবোজোম রাখতেই হবে। তো সেই নিয়মকে মেনে নিয়ে ছত্রাকও কিন্তু তার কোষের ভিতরে রাইবোজোম রাখে, এবং এই রাইবোজোমটা হচ্ছে 80S রাইবোজোম। 80S রাইবোসোম, যেহেতু সুকেন্দ্রিক কোষ 80S রাইবোজোম থাকবে। এরপর আমরা জানি যে যদি নিউক্লিয়াসটা সুগঠিত হয়, চালাক চতুর একটা নিউক্লিয়াস হয়, আবৃত করে রাখে ডিএনএকে খুব সুন্দরভাবে, সেক্ষেত্রে সেই নিউক্লিয়াস থেকে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সৃষ্টি হয়, তাই না? তো ছত্রাকের ক্ষেত্রেও কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হবে, তবে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অতটা উন্নত না, অর্থাৎ এটা জাস্ট মনে করো এরকম লম্বা লম্বা, হ্যাঁ, এইভাবে অবস্থান করে। এমন না যে আমরা যে ওই প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ যখন পড়ছি খুব সুন্দরভাবে সিস্টার্নি, ভেসিকল, তাই না, টিবিউল, অতটা কিন্তু সুন্দরভাবে অ্যারেঞ্জ করা থাকবে না, জাস্ট কিছু টিউবের মতো বা কিছু বুঝতে পারছো, কিছু নলাকার গঠন সৃষ্টি হবে, এগুলোই কিন্তু হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর তোমরা আরও জানো যে হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু অনেক রকম হতে পারে। যেমন আমরা যখন নিউরন পড়ছি আমরা খেয়াল করছি যে নিউরন পড়ার সময় একটা দানার কথা বলা হয়েছিল, নিসলস দানা, খেয়াল আছে? নিসলস দানা বা নিসলস গ্র্যানিউল। এই নিসলস দানা আসলে কি? এই নিসলস দানা কিন্তু আসলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে নিউরনে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পরিবর্তিত হয়ে নিসলস দানায় পরিণত হয়েছে। আবার দেখো ছত্রাকের ক্ষেত্রে নিসলস দানায় পরিণত না, কিছু টিউবে পরিণত হয়েছে আর কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা। আচ্ছা, এছাড়াও অন্যান্য যে অর্গানগুলা যেমন মাইটোকন্ড্রিয়া, সেটাও কিন্তু এর সেলের ভিতর থাকবে। তারপর তোমার হচ্ছে আরও এরকম যে অর্গানগুলো আছে ম্যাক্সিমামই থাকে ছত্রাক কোষের মধ্যে। তবে ছত্রাকের যেটা থাকে না সেটা হচ্ছে ক্লোরোফিল। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আমরা জানি উদ্ভিদ জাতীয় যে জীবগুলো রয়েছে সবারই কিন্তু ক্লোরোফিল থাকে, কিন্তু ছত্রাকের ক্লোরোফিল নাই, সেই কারণে কিন্তু একে ফানজাইয়ে দেওয়া হয়েছে। ছত্রাকে কোনো ক্লোরোফিল নেই বা কোনো প্লাস্টিডও কিন্তু নেই, এবং এ কারণে ছত্রাক কিন্তু অসবুজ, অর্থাৎ ছত্রাক সবুজ না, সাদা রঙের সাধারণত আমরা দেখছি, ব্যাঙের ছাতা বলে রাখতাম। আচ্ছা, এটুকু বৈশিষ্ট্য তোমরা আশা করি বুঝতে পারছো সবাই। এরপর দেখো, যেহেতু সে সবুজ না, তার মানে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তো নিজের খাদ্য যদি নিজে তৈরি করতে না পারে, তাহলে তাকে খাবারের জন্য অন্যের উপর নির্ভর করতে হবে। তো খাবারের জন্য যারা অন্যের উপর নির্ভর করে তাদেরকে বলা হয় হেটেরোট্রফ। আমরা সবাই জানি তাদেরকে বলা হয় হেটেরোট্রফ, অন্যের উপর নির্ভর করলে। তো কখনো কখনো দেখা যায় ছত্রাক খাবারের জন্য মৃত কোনো গাছের উপর নির্ভর করতেছে। তোমরা অনেক সময় দেখছো যে কাঠের গুঁড়ি ফেলায় রাখলে স্বেচ্ছাতে জায়গায় সেখানে কিন্তু ছাতা হচ্ছে, সেই ছাতাটা কিন্তু আসলে ছত্রাক। তো যদি কোনো একটা উদ্ভিদ মৃত কোনো কিছুর উপর জন্মায়, তাহলে সেটাকে বলা হয় স্যাপ্রোট্রফিক। স্যাপ্রো মানে হচ্ছে মৃত, ডেড বডি, ট্রফিক মানে খাদ্য গ্রহণ বা পুষ্টি প্রক্রিয়া। তো দেখো হেটেরোট্রফিক অনেক রকম হতে পারে, তার মধ্যে একটা টাইপ হচ্ছে স্যাপ্রোট্রফিক। তো কিছু কিছু ফাঙ্গাই আছে যারা কিন্তু স্যাপ্রোট্রফিক হিসেবে থাকে, আবার কিছু কিছু ফাঙ্গাই আছে যারা সিম্বায়োসিস করে, অর্থাৎ মিথজীবিতাও করে। আমরা এটা নিয়ে তো ডিটেলস পড়বো, লাইকেন সম্পর্কে ডিটেলস কিন্তু আমরা জানতে পারবো, তখন আসলে বলবো ব্যাপারগুলো কি কি। আচ্ছা, এরপর দেখো এদের দেহে, ফাঙ্গাইয়ের দেহে কিন্তু কোনো ভাস্কুলার টিস্যু নেই, নো ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেম কিন্তু অনেক দূরে এখন। শৈবাল, ছত্রাক, ইভেন মসেও কিন্তু ভাস্কুলার সিস্টেম নেই। ভাস্কুলার সিস্টেম আছে হচ্ছে ফার্নে, তো তার থাকার প্রশ্নই আসতেছে না। আচ্ছা, তারপর ওই ব্যাপারটা যে জননাঙ্গ এককোষী, বহুকোষীয় হতে পারে, কিন্তু কখনোই বন্ধা কোষ আবরণ দ্বারা আবৃত থাকবে না। অর্থাৎ জননাঙ্গ এককোষী হতে পারে, আবার দেখো বহুকোষীয় হতে পারে, ঠিক আছে, এটা হওয়া সম্ভব। কিন্তু যদি কেউ বলে যে হ্যাঁ জননাঙ্গ বহুকোষী, আবার তার চারপাশ দিয়ে একটা আবরণ আছে বন্ধা কোষের, এটা কিন্তু তুমি ছত্রাকের ক্ষেত্রে এত লাক্সারি তুমি কখনোই পাবে না। তো এই পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে। শৈবালেও আমরা পড়ছি জননাঙ্গ এককোষী বা বহুকোষী, তবে বহুকোষী হলেও কখনো বন্ধা কোষের আবরণ দিয়ে আবৃত থাকবে না। আচ্ছা, তারপর এদের রেণুথলি সর্বদাই এককোষী, শৈবালের মতোই। আচ্ছা, আসলে শৈবাল আর ছত্রাকের বৈশিষ্ট্য কিন্তু একই রকম, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে শৈবালগুলো সবুজ ছিল, শৈবাল
নিজের খাদ্য নিজে তৈরি করছিল, কিন্তু ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। ক্লিয়ার কি ব্যাপারটা এতটুকু? আচ্ছা, এরপর আসতেছে ফাঙ্গাই বা ছত্রাকের সঞ্চিত খাদ্য, অর্থাৎ এর ভিতরে কোন ধরনের খাদ্য জমা করে রাখে। তো আমরা খেয়াল করছি যেসব জিনিস নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা সাধারণত স্টার্চকে সঞ্চিত খাদ্য হিসেবে রাখে সাধারণত। তবে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, যেমন ছত্রাক, তাদের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য হয় গ্লাইকোজেন। যেমন আমি যদি তোমার কথা বলি বা আমার কথা বলি, মানুষের সঞ্চিত খাদ্য কি? মানুষের সঞ্চিত খাদ্য কিন্তু গ্লাইকোজেন। আমাদের লিভার আছে না, লিভারে কিন্তু অনেকগুলো গ্লাইকোজেন জমা আছে, ওইখান থেকে কিন্তু খাবার ভাঙা হয়। তুমি যখন অনেকক্ষণ না খেয়ে থাকো, ওই গ্লাইকোজেনগুলোকে ভেঙে তোমার শক্তির চাহিদাটা পূরণ করা হয়। আবার দেখো, আমাদের দেহে খাবার হিসেবে কিন্তু চর্বি বা ফ্যাটও জমা আছে না, অনেকের পেটে চর্বি জমে। তার মানে চর্বি বা ফ্যাট, যেটা ছত্রাকের ক্ষেত্রে হচ্ছে তোমার অয়েল ড্রপ বলা হয়, বা তৈলবিন্দু লিখে দেই তোমাদের বাংলায়, তৈলবিন্দুকেও কিন্তু ও চাইলে সঞ্চিত খাদ্য হিসেবে রাখতে পারে। ঠিক আছে, অর্থাৎ ফাঙ্গাইয়ের সঞ্চিত খাদ্য দুই রকম, একটা হচ্ছে গ্লাইকোজেন আর একটা হচ্ছে তৈলবিন্দু। আচ্ছা, এতটুকু মনে হয় তোমাদের ক্লিয়ার করতে পারছি। তারপরে আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা একটু বলে রাখা উচিত, সেটা হচ্ছে এদের যে সেল মেমব্রেনটা আছে, এই সেল মেমব্রেনের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে সেল মেমব্রেনের প্রচুর পরিমাণ আর্গোস্টেরল থাকে। আর্গোস্টেরল, আমরা জানি অনেক রকম স্টেরল আছে, একটা হচ্ছে কোলেস্টেরল, স্পাইনেস্টেরল, সেই রকম একটা স্টেরল হচ্ছে আর্গোস্টেরল। তো ফাঙ্গাইয়ের সেল মেমব্রেনে প্রচুর পরিমাণ আর্গোস্টেরল থাকে, এই পয়েন্টটা কিন্তু তোমাদের একটু জানতে হবে। তো এই হচ্ছে ছত্রাকের মোটামুটি বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য যদি ছত্রাকের আমি বলতে চাই, সেটা হচ্ছে ডাইমরফিজম। তো মর্ফ মানে হচ্ছে কি? মর্ফ মানে হচ্ছে গঠন, ডাই মানে হচ্ছে দুই, আর ইজম মানে হচ্ছে রীতিনীতি, তাই না? যেমন হিন্দুরা যেই রীতিনীতিগুলো পালন করে বা ধর্মটা পালন করে সেটাকে বলা হয় হিন্দুইজম, তেমনি কিছু কিছু ছত্রাক এমন একটা রীতি পালন করে যেটাকে বলা হয় ডাইমরফিজম। তো মর্ফ মানে হচ্ছে গঠন, ডাই মানে হচ্ছে দুই। তো কিছু কিছু ছত্রাক কম তাপমাত্রায় একরকম অবস্থায় থাকে, বেশি তাপমাত্রায় আরেকটা অবস্থায় চলে যায়। তাপমাত্রার উপর নির্ভর করে ওদের দৈহিক গঠনটা চেঞ্জ করে, দুই রকম অবস্থা পাওয়া যায়, এগুলো তোমরা পরে ডিটেলস জানতে পারবা। তো ডাইমরফিজম প্রদর্শন করে এরকম একটা ছত্রাক হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা দাগায় রাখো, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এবং এটা কিন্তু আমাদের ফুসফুসের রোগ সৃষ্টি করে। তো ফুসফুসে যখন ও থাকে তখন ওর অবস্থা হয় একরকম, অর্থাৎ তখন সে হয় কিন্তু একটা কোষপিণ্ড, মানে অনেকগুলো কোষ একসাথে অবস্থান করে। আবার যখন সে মাটিতে থাকতেছে কম টেম্পারেচারে, তখন কিন্তু সে হয় সূত্রাকার বা ফিলামেন্টাস। তো তোমাদের এখান থেকে মনে রাখতে হবে, ডাইমরফিজম প্রদর্শন করে কোন ধরনের ছত্রাক? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এবং এটা মানুষের ফুসফুসের রোগ সৃষ্টি করে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা একটু আলোকপাত করা উচিত, আমরা অনেক সময় ভুলে যাই সেটা নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে মাইকোরাইজা। আমরা সবাই লাইকেন অনেকবার পড়ছি, শুনছি ক্লাস 9-10 থেকেই, তবে মাইকোরাইজা সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই। মাইকোরাইজা মানে হচ্ছে আসলে কি? মাইকোরাইজা মানে হচ্ছে ফাঙ্গাস বা ফাঙ্গি প্লাস কোনো উন্নত উদ্ভিদ বলতে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদকে বোঝানো হচ্ছে। তো কখনো কখনো দেখা যায় ফাঙ্গাই একটা উন্নত উদ্ভিদের সাথে, সেই উন্নত উদ্ভিদগুলা বেশিরভাগ সময় দেখা যায় সাইকাস বা পাইনাস। ফাঙ্গাইগুলা অনেক সময় উন্নত উদ্ভিদের সাথে একত্রে অবস্থান করে। ঠিক আছে, তো ফাঙ্গাই যখন উন্নত উদ্ভিদের সাথে একত্রে অবস্থান করে, সেই সহ অবস্থান থেকে বলা হয় মাইকোরাইজা। এবং মাইকোরাইজাও কিন্তু একেবারে লাইকেনের মতোই, অর্থাৎ লাইকেনে কি হয়, দুইজনেরই উপকার হয়, ছত্রাকের উপকার হয়, শৈবালের উপকার হয়, তেমনি মাইকোরাইজাতেও কিন্তু শৈবাল এবং ছত্রাক দুইজনের উপকার হয়। তো অনেকের প্রশ্ন হতে পারে, ছত্রাক এইরকম একটা অপদার্থ, তাই না, কিভাবে উন্নত উদ্ভিদের উপকার করে? আচ্ছা, তার আগে আমরা দেখি যে সাইকাস পাইনাস কি উপকারটা করে। সাইকাস পাইনাসের উপকার হচ্ছে, 1 নম্বর, সে আশ্রয় প্রদান করতেছে, আশ্রয় দিচ্ছে। 2 নম্বরে তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অর্থাৎ খাদ্য কিন্তু এ প্রদান করতেছে। তাহলে ফাঙ্গাইয়ের ভূমিকাটা কি? ফাঙ্গাই কি বৈশা বৈশা খায়? কেউ কাউকে কখনো ফ্রিতে খাওয়াবে? খাওয়ায় না সাধারণত, যদিও আমাদের সমাজে এরকম উদাহরণ না থাকলেও প্রকৃতিতে এরকম উদাহরণ আছে, একেবারে ফ্রিতে হেল্প করতেছে। ফাঙ্গাই দেখো যে কাজটা করে, ফাঙ্গাই
পানির ব্যবস্থা করে। মেন প্রথম কাজ হচ্ছে পানির ব্যবস্থা করে, পানি শোষণটা ফাঙ্গাই নিয়ন্ত্রণ করে। আরেকটা ব্যাপার হচ্ছে ফাঙ্গাই ফসফরাস সরবরাহ করে, অর্থাৎ ফাঙ্গাই কি করে, প্রকৃতি থেকে ফসফরাস শুষে নিয়ে সেই ফসফরাসটা এই সাইকাস এবং পাইনাসকে সরবরাহ করে। তার মানে দেখো এও কিন্তু কি করতেছে, সাইকাস পাইনাসের উপকার করতেছে। অর্থাৎ ফাঙ্গাই উন্নত উদ্ভিদের সাথে অবস্থান করতেছে এবং দুইজনেরই কিন্তু কি অ্যাডভান্টেজ আছে, উপকার হচ্ছে। তার মানে এটাকে আমরা বলবো একটা সিম্বায়োসিস বা মিথজীবিতা। আরেকটা ব্যাপার দেখা গেছে দেখো কি, সেটা হচ্ছে যদি সাইকাস এবং পাইনাস বা এ জাতীয় অর্থাৎ যারা মাইক্রোরাইজা গঠন করে, হঠাৎ করে যদি তাদের মাইক্রোরাইজাটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ মনে করো হঠাৎ করে তার মধ্যে ফাঙ্গাইটা আর নাই, ফাঙ্গাই আর তার সাথে থাকতেছে না, তখন দেখা যায় যে সাইকাস এবং পাইনাসের যে বৃদ্ধি পাওয়াটা, বৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে। অর্থাৎ সামহাউ ফাঙ্গাইয়ের কিন্তু ভূমিকা আছে সাইকাস এবং পাইনাসের বৃদ্ধিটাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে। অর্থাৎ সাইকাস পাইনাসের যে একটা দৈহিক বৃদ্ধি আছে উদ্ভিদ হিসেবে, সেই দৈহিক বৃদ্ধি কিন্তু আমার ফাঙ্গাইয়ের উপর নির্ভরশীল। তো এইরকম একটা সুন্দর একটা অ্যাসোসিয়েশনকে কিন্তু মাইক্রোরাইজা বলে ডাকা হয়। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা তোমরা আশা করি ক্লিয়ার হইছো, ডাইমরফিজম, মাইক্রোরাইজা। তারপর আর দুইটা টার্ম তোমরা একটু শুনবা ছত্রাক পড়ার সময়। সেই দুইটা টার্মের একটা হচ্ছে হলোকার্পিক, একটা হচ্ছে ইউকার্পিক। হলো মানে হোল। তো কিছু কিছু ছত্রাকের ক্ষেত্রে দেখা যায় ছত্রাকের যে বডিটা আছে বা দেহটা আছে, এই দেহটা একই সাথে দৈহিক অঙ্গ হিসেবে কাজ করে, ভেজিটেটিভ পার্ট হিসেবে কাজ করে, আবার এটাই জনন কাজে অংশ নেয়। অর্থাৎ তুমি কিন্তু আলাদা করতে পারবে না যে এখানে কোনটা জননের অংশ কোনটা দৈহিক অংশ, আলাদা করার কোনো উপায় নেই। এই ধরনের ছত্রাককে বলা হয় হলোকার্পিক। এরপর আসতেছে ইউকার্পিক। আমরা সবাই জানি ইউ মানে হচ্ছে ভালো বা উন্নত বোঝায়। তো ইউকার্পিকের বেলায় কি হয় দেখো, মনে করো একটা ছত্রাকের দুইটা অংশ আলাদা করা যায়। মনে করো নিচের যে অংশটা আছে সেটা হচ্ছে দৈহিক অঙ্গ, আর উপরে যে অংশটা আছে সেটা হচ্ছে জনন অঙ্গ। অর্থাৎ দেখো ব্যাপারটা কি, এই যে দৈহিক অঙ্গ আছে সেই দৈহিক অঙ্গ কিন্তু জনন প্রক্রিয়ায় ভূমিকা রাখে না, জনন সম্পাদনের জন্য একেবারে আলাদা অঙ্গ রয়েছে তাদের ক্ষেত্রে। অর্থাৎ আমরা সহজ কথায় বলতে পারি যেসব ছত্রাকের ক্ষেত্রে দৈহিক অঙ্গ এবং জনন অঙ্গকে আলাদা করে চিহ্নিত করা যায় তারা উন্নত মানের ছত্রাক এবং তাদেরকে ইউকার্পিক বলে ডাকা হয়। আবার যেসব ছত্রাকের বেলায় দৈহিক অঙ্গ আর জনন অঙ্গ আলাদা করা যায় না তারা নিম্নমানের ছত্রাক এবং তাদেরকে হলোকার্পিক নামে ডাকা হয়। ক্লিয়ার কি এতটুকু ব্যাপারটা?